চীন কি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর রাতের ঘুম ছুটিয়ে দিল? ঘটনাটা কি? ঘটনাটি ঘটেছে সোমবার 24শে আগস্ট বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে। সেখানে লাল কার্পেটে হাঁটছেন এক রাজা, জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। এক সপ্তাহের চীন সফর প্রায় শেষ। সাংহাই ঘুরেছেন, সেনঝেনে গিয়েছেন, আর এখন শেষ স্টপ বেজিং, যেখানে তার জন্য অপেক্ষা করছেন শি জিনপিং। করমর্দন, ক্যামেরার ফ্ল্যাশ, তারপর টেবিলে বসে দুই নেতা যা বললেন তার নিছক কূটনৈতিক সৌজন্য থাকলো না, এটা হয়ে উঠল একটা নতুন বার্তা। আর তাতেই কেঁপে গেল ট্রাম্পের দরবার এবং ঘুম ছুটে গেল নেতানিয়াহুর প্রশাসনের। কারণ এটা এমন একটা সংকেত যাতে স্পষ্ট হয়ে গেল চীন এবার সরাসরি প্রবেশ করবে মধ্যপ্রাচ্যের সংকটে। সেখানের রক্তাক্ত মানচিত্রে চীন এবার নিজের নাম লিখতে চাইছে জোরালোভাবে। আর এই মুহূর্তে বিশ্ব তোলপাড় করা খবর এটাই। এই বার্তাটি কি সংকেত দিচ্ছে তার বিশ্লেষণ আগামী কয়েক মিনিটে আপনাদের সামনে আনব। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে খবরের মূল অংশটা জানিয়ে রাখি, তারপর আসবো তার চাঞ্চল্যকর প্রেক্ষাপট এবং বিশ্লেষণে। শি বলেছেন, ফিলিস্তিন প্রশ্নই এখন মধ্যপ্রাচ্যের সংকটের কেন্দ্রবিন্দু, আর এই সমস্যার সমাধানে এবার এগিয়ে আসবে চীন। কিভাবে? এই সংকট সমাধানে শি সামনে আনলেন 4টি নীতি। প্রথমটি হলো রাজনৈতিক সমাধান। শি বলেছেন, দ্বিরাষ্ট্রনীতিকেই সামনে রেখে ফিলিস্তিন এবং ইসরায়েলের শান্তি আলোচনা আবার শুরু করতে হবে, যাতে দ্রুত একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়ে ওঠে। এটা নেতানিয়াহুর রাতের ঘুম কতটা কেড়ে নিতে পারবে তার বিশ্লেষণে পরে আসছি। চীনের দ্বিতীয় নীতিটি হলো ফিলিস্তিনিদের দ্বারাই ফিলিস্তিন শাসন। শি বলেছেন, ওয়েস্ট ব্যাংকের প্রশাসন আর যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠনে এই নীতি অনুসরণ করতে হবে। শির ঘোষিত তৃতীয় নীতিটি হলো মানবিক নীতি। চীন বলেছে, রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে অসামরিক মানুষের নিরাপত্তা এবং ত্রাণ সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব কার্যকরভাবে পালন করতে হবে। আর শির চতুর্থ নীতিটি হলো ন্যায্যতা এবং ন্যায় বিচার। চীন স্পষ্ট বলছে, আন্তর্জাতিক আইন মেনে সমস্যার লক্ষণ এবং মূল কারণ দুটোরই সমাধান করে একটা ব্যাপক, ন্যায্য এবং স্থায়ী সমাধানে পৌঁছতে হবে। এ তো গেল খবরের মূল অংশ। কিন্তু এই বৈঠকের আসল গুরুত্ব বোঝার জন্য একটু পেছনে তাকাতে হবে। সে নিজেই স্মরণ করিয়েছেন 2015 সালে তারা দুজন একসঙ্গে কৌশলগত অংশীদারিত্বের কথা ঘোষণা করেছিলেন। 11 বছর পর সেই সম্পর্ককে আরও গভীর করার তাগিদ এখন আগের চেয়ে অনেক বেশি জরুরি, কারণ বিশ্ব রাজনীতির পটভূমিটাই এখন বদলে গেছে। সে বলেছেন, বিশ্ব এবং আঞ্চলিক পরিস্থিতি অস্থির এবং একটা টালমাটাল অবস্থায় এসে দাঁড়িয়েছে। আর এই চীন, জর্ডান এবং গ্লোবাল সাউথের দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব যে অপরিসীম তা বোঝার জন্য কোনো রকেট সাইজ জানতে হবে না। এই গ্লোবাল সাউথ শব্দবন্ধটাই আসলে চীনের কূটনীতির চাবিকাঠি। কীরকম সেটা এবার বোঝার চেষ্টা করা যায়। ট্রাম্প যখন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন, ইউরোপ যখন দ্বিধা বিভক্ত, তখন চীন নিজেকে দেখাতে চাইছে এক নিরপেক্ষ এবং ন্যায়ের পক্ষের শক্তি হিসেবে। কিন্তু কূটনীতি তো শুধু এর ভিত্তিতেই চলে না, এর সঙ্গে থাকে অতি জটিল হিসেব নিকেশ, নিজেদের লাভ লোকসানের অঙ্ক, আর তার ভিত্তিতেই তৈরি হয় সরকারের বৈদেশিক নীতি। এবং কোন কথা কখন বলা হচ্ছে তার টাইমিং এক্ষেত্রে হয়ে ওঠে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এক্ষেত্রেও আপনারা দেখুন সেই নিখুঁত হিসেব এবং সঠিক টাইমিং। শি যখন এই বার্তা দিচ্ছেন তার কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা করেছেন ইকোনমিক ডি-ডে, ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক অবরোধ। ট্রাম্প বলেছেন, ইতিহাসে যা কোনোদিন হয়নি এবার তিনি তা করবেন। ইরানের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্ক রাখলে সেই দেশকে চড়া মূল্য দিতে হবে। আর এই পুরো সংকটে সবথেকে বেশি ঝুঁকি থেকে সেটা হলো চীন। একটা সংখ্যা মনে রাখা দরকার, চীন
তার অপরিশোধিত তেলের প্রায় 40% আর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলপিজির প্রায় 30% আমদানি করে ইরানের হরমুজ প্রণালী দিয়ে। আর সেই প্রণালীর দখল নিতে চাইছে আমেরিকা। ট্রাম্প এর মধ্যেই হরমুজকে তার দখলে থাকার দাবি করেছেন। হরমুজ বন্ধ হয়ে গেলে বিশ্বের আর কোনো পরাশক্তি এতটা বিপন্ন হবে না যতটা চীন হবে। গত 1 বছর ধরে চীন কৌশলগত মজুদ বাড়িয়েছে, রাশিয়া থেকে স্থলপথে তেল আমদানি করেছে, কিন্তু মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের যোগানে অনিশ্চয়তা দেখা গেলে চীনের শিল্প ইঞ্জিনে তার জ্বালানি নিরাপত্তায় একটা নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আর এর মধ্যে একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে সমুদ্রে। মার্চ মাসে অন্তত 10টি জাহাজ তাদের ট্রান্সপন্ডার সিগন্যাল বদলে চাইনিজ ওনার বা অল চাইনিজ ক্রু লিখে দিয়ে যাতায়াত করেছে। কারণ মার্কিন নৌবাহিনীর সুরক্ষার আশ্বাসের চেয়েও এই মুহূর্তে হরমুজে সবথেকে নিরাপদ পরিচয় ছিল চীনা জাহাজ। কারণ ইরান চীনা জাহাজকে ছাড় দিয়ে রেখেছিল। তার মানে চীন এই পরিস্থিতিতেও কিন্তু তেল আমদানি করেছে। কিন্তু এপ্রিলে পরিস্থিতি আরেক ধাপ জটিল হয়। আমেরিকা ইরানি জাহাজ তুস্কাকে আটক করার পর বেজিং কিন্তু নীরব থাকেনি। তারা মোতায়েন করে 3 জাহাজের একটি চীনা নৌবহর টাইপ 052 ডিএল শ্রেণীর ডেস্ট্রয়ার তাংসান, ফ্রিগেট দাচিং আর সরবরাহকারী জাহাজ তাইহু। বিশ্লেষকদের মতে এটা কোনো আকস্মিক সিদ্ধান্ত ছিল না, বরং চীনা তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিত করা আর নিজেদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার একটা হিসেবি সংকেত ছিল এটা। জিবুতিতে চীনের একমাত্র বিদেশি নৌঘাটির গুরুত্ব এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় আসে। সমুদ্রে জলদস্যু বিরোধী টহলদারির লজিস্টিক কেন্দ্র হিসেবে এই ঘাঁটিটি শুরু করা হয়েছিল। এখন সেটা ধীরে ধীরে দীর্ঘমেয়াদী আঞ্চলিক নৌ অভিযান চালানোর মতো একটা প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। চীনের ডেস্ট্রয়ার, ফ্রিগেট, উভচর জাহাজ, এমনকি মাঝে মধ্যে সাবমেরিনও এখান থেকে সহায়তা পাচ্ছে। মানে চীন একেবারে আটঘাট বেঁধেই আমেরিকার মোকাবেলায় নেমে পড়েছে। এবার আসবো চীন এবং ইরানের বন্ধুত্বের সম্পর্কের ভেতরের কথায়। চীন এবং ইরানের সম্পর্ক নতুন নয়, এই সম্পর্কের ভিত্তি অনেক গভীরে। জ্বালানি, অস্ত্র আর ভূরাজনৈতিক স্বার্থের একটা জটিল জালে বাঁধা রয়েছে দুটো দেশ। 2000-এর দশকের মাঝামাঝি থেকে চীন সরাসরি অস্ত্র বিক্রি অনেকটা কমিয়ে দিলেও তেহরানকে সহায়তা করার জন্যে অন্য যে সমস্ত পথ রয়েছে তা কিন্তু বন্ধ করেনি। চীন এখন ইরানের সবথেকে বড় বাণিজ্যিক অংশীদার। নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রি চালিয়ে যাওয়া, প্রযুক্তি হস্তান্তর এবং কূটনৈতিক আশ্রয়, এই 3টি স্তম্ভেই দাঁড়িয়ে আছে বেজিং এবং তেহরানের সম্পর্ক। রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা এড়িয়ে অস্ত্রের বিনিময়ে তেল নেওয়ার মতো পুরনো কৌশলও এই সম্পর্কের একটা অংশ। যুদ্ধ শুরুর পরেও এই সহায়তার ধারাবাহিকতা কিন্তু থামেনি, বরং নতুন মাত্রা পেয়েছে। কীরকম? গত এপ্রিল মাসে ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। চীন ইরানকে একটি বাণিজ্যিক স্যাটেলাইট উপহার দিয়েছে, যা তেহরানকে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটির নির্ভুল অবস্থান বলে দিচ্ছে। একটি চীনা কোম্পানি আর্থ আইকো TEE-01B নামের এই উপগ্রহটি তৈরি করে এবং কক্ষপথে স্থাপন করে ইরানের হাতে তুলে দেয়। আরেকটি চীনা প্রতিষ্ঠান এমপোস্যাট ইরানকে স্যাটেলাইট ডেটা এবং কন্ট্রোল সার্ভিস সরবরাহ করে। এই অত্যাধুনিক গোয়েন্দা তথ্যই ইরানকে মার্কিন ঘাঁটি এবং ট্রাম্পের বন্ধুদের উপর নির্ভুল হামলা চালানোর ক্ষমতা জুগিয়েছে। গত 12ই এপ্রিল CNN-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয় চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে এমন একটা সময় যখন ইসরায়েল এবং মার্কিন বিমান হামলায় ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এছাড়া যুদ্ধ শুরুর মাত্র 1 সপ্তাহের মধ্যে একটি জাহাজ চীনা রাসায়নিক নিয়ে ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। এতে ছিল সোডিয়াম পারক্লোরেট নামে এক রাসায়নিক, যা ক্ষেপণাস্ত্র তৈরির মূল উপাদান অ্যামোনিয়াম পারক্লোরেট তৈরিতে ব্যবহৃত হয়। ওই প্রতিবেদন অনুযায়ী 2025 সালের গোড়ার দিকেই চীন
1000 টনের বেশি সোডিয়াম পারক্লোরেট ইরানে পাঠিয়েছিল বলে অভিযোগ ওঠে। অর্থাৎ এই সরবরাহ ব্যবস্থা যুদ্ধের অনেক আগে থেকেই সক্রিয় ছিল। আমেরিকার আরেকটি বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ চলাকালীনও চীনা কোম্পানিগুলো ইরানকে ডুয়েল ইউজ ড্রোনের যন্ত্রাংশ সরবরাহ অব্যাহত রাখে। আর যুদ্ধের মধ্যেও তারা নানা কায়দায় ইরানের তেল কেনা চালিয়ে গেছে। আর ইরানের মোট তেল বিক্রির অর্থের প্রায় অর্ধেকই তাদের সামরিক বাহিনীর তহবিলে যায়। অর্থাৎ চীনের এই তেল কেনাই তেহরানের প্রতিরোধ ক্ষমতা টিকিয়ে রাখার অন্যতম প্রধান ভরসা হয়ে দাঁড়ায়। সামরিক বিশ্লেষণ থেকে আবার ফিরে আসি কূটনৈতিক বিশ্লেষণে। ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার প্রকাশ্য নিন্দে করলেও চীন কখনো যুদ্ধে তাদের সেনা পাঠায়নি বা সরাসরি যুদ্ধে জড়ায়নি। কিন্তু রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে উপসাগরীয় রাষ্ট্রগুলির উপর ইরানি হামলার নিন্দা থেকে তারা ভোটদানে বিরত থেকেছে। এটা ইরানের প্রতি তাদের সমর্থনের স্পষ্ট প্রমাণ। তাই বিশ্লেষকরা বলছেন বেজিং একটা বৃহত্তর মধ্যপ্রাচ্য যুদ্ধ চায় না, বিশেষ করে এমন যুদ্ধ যা হরমুজ দিয়ে জ্বালানি সরবরাহকে ব্যাহত করে। তারা ইরানকে একটা কার্যকর মার্কিন বিরোধী অংশীদার হিসেবে টিকিয়ে রাখতে চায়, পাশাপাশি নিজেদের ঝুঁকিও তারা সীমিত রাখতে চায়। আটলান্টিক কাউন্সিলের গবেষকরা এই পুরো ব্যবস্থাটার নাম দিয়েছেন অ্যাক্সিস অফ ইভেশন, মানে এড়িয়ে যাওয়ার অক্ষ। রাশিয়া, চীন এবং ইরান এই তিনটি দেশ মিলে গড়ে তুলেছে একটা সরবরাহ চেন, যেখানে উন্নত প্রযুক্তি বিক্রি, তেল আমদানি এবং জাহাজ পরিষেবা মিলেমিশে একাকার। রাশিয়া এবং ইরানও নিজেদের মধ্যে ড্রোন প্রযুক্তি বিনিময় করেছে যুদ্ধ চলাকালীনই। অ্যালাবোগা অঞ্চলে ইরানি সহায়তায় গড়ে ওঠা ড্রোন উৎপাদন কেন্দ্র তারই একটা উদাহরণ। এই টালমাটাল, রক্তাক্ত এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এক মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে দাঁড়িয়ে শি জিনপিং তার 4 দফা নীতি ঘোষণা করলেন। এটা একেবারেই কাকতালীয় নয়, বরং এটাই সেই মুহূর্ত যখন বেইজিং বুঝিয়ে দিতে চাইছে ট্রাম্প ইরানের উপর ইতিহাসের সবথেকে বড় অর্থনৈতিক আঘাত হানলে তারাও পাল্টা আঘাত করতে ছাড়বে না। আর সেক্ষেত্রে শির পাশে থাকবে গ্লোবাল সাউথ। তাদের আমেরিকার প্রতি ক্ষোভ যত বাড়ছে ততই তাদের কাছে টানছে চীন। আর হরমুজের জলে যে চীনা নৌবহর মোতায়েন করা হয়েছিল এপ্রিল মাসে, তা স্পষ্ট বলে দিচ্ছে বেজিংয়ের এই কূটনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে সামরিক শক্তিও। প্রয়োজনে নিজেদের স্বার্থ রক্ষায় চীন নৌবহর পাঠাতেও পিছপা হবে না। আর এই অবস্থানই হয়তো আগামী দিনে মধ্যপ্রাচ্যের রাজনীতির সবথেকে বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে। পাগলা জগাই ট্রাম্প এবং তার যুদ্ধ অপরাধী বন্ধু নেতানিয়াহু হয়তো এরপরে ইরানের উপর চরম হামলা করার আগে 10 বার ভাববেন। একবার তাদের যে মুখ পুড়েছে তা কি তারা আবার পোড়াতে চাইবেন, নাকি বিশ্বকে এবার তারা একটু স্বস্তিতে থাকতে দেবেন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।